নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। গুয়াহাটি কলাক্ষেত্রে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী অসম বৈভব, অসম সৌরভ এবং অসম গৌরব পুরস্কার প্রদান করেন। ফের রামনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ হারালেন মা ও শিশু, সংকটজনক 3। পেট্রোল কম দেওয়ার অভিযোগে উত্তেজনা দক্ষিণ কৃষ্ণপুরের ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পে। শ্রীভূমির নীলামবাজার এলাকায় বিশেষভাবে সক্ষম হিন্দু তরুণীকে ধর্ষণের অভিযোগ। ইউনিফাইড পেনশন স্কিমের বিরোধিতা অল ইন্ডিয়া পোস্টাল অ্যান্ড RMS পেনশনার্স অ্যাসোসিয়েশনের। গুয়াহাটি কলাক্ষেত্রে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী অসম বৈভব, অসম সৌরভ এবং অসম গৌরব পুরস্কার প্রদান করেন। আসাম সরকারের 2024 সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রদান। গুয়াহাটি কলাক্ষেত্রে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী অসম বৈভব, অসম সৌরভ এবং অসম গৌরব পুরস্কার প্রদান করেন। আসাম সরকারের 2024 সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রদান। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ বৃহস্পতিবার গুয়াহাটির পাঞ্জাবাড়িতে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে রাজ্য 2024-এর সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করেছেন। প্রতিরক্ষা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি, খেলাধুলো, হস্তশিল্প, জনসেবা, কৃষি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ রাজ্য সরকার 20 জন ব্যক্তি এবং 3টি সংস্থাকে আসাম বৈভব, আসাম সৌরভ এবং আসাম গৌরব পুরস্কার প্রদান করেছে। আসাম বৈভব ঘোষণাপত্র অনুসারে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত রানা প্রতাপ কলিতাকে রাজ্যের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করা হয়। তিনিই প্রথম অসমিয়া যিনি এই পদে অধিষ্ঠিত। এবছর 6 জন ব্যক্তিকে আসাম সৌরভ পুরস্কার প্রদান করা হয়েছে। তারা হলেন যথাক্রমে সুব্রহ্মণ্যম রামাদোরাই, ডক্টর বাপ্পি পাল, ডক্টর পূর্বী শইকিয়া, দীপেন বড়ুয়া, হেমন্ত দত্ত এবং উমা ছেত্রী। এদিকে আসাম গৌরব পুরস্কার বিজয়ীদের মধ্যে রয়েছেন ফুলেশ্বরী দত্ত, মীনাক্ষী দাস, পার্থিব সুন্দর গগৈ, ধীরেন্দ্রনাথ পাল, হরিদাস দাস, বিনং টেরং, নজরুল হক, বিশ্বজিৎ বরা, ভারতচন্দ্র কলিতা, বার্লাংফা নার্জারি, রামচন্দ্র চাচানি, উপমন্যু বরকাকতি, ডেভিড কুমারী ও প্রতিম কুমারী, ডেভিড প্রতিম গগৈ সহ চৌরান আহেম, বাড়িকুড়ি গ্রাম ও হাতিবন্ধু স্বেচ্ছাসেবী সংগঠনকে পুরস্কার প্রদান করা হয়। এদিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরে জনপ্রিয় নন্দী বোনেদের একটি কনসার্ট অনুষ্ঠিত হয়। বোনেরা সুধাকান্ত, ভূপেন হাজারিকার গানের সাবলীল ও সুন্দর পরিবেশনা দিয়ে সকলকে মুগ্ধ করেন। ফের রামনগরে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারালেন মা ও শিশু, সংকটজনক 3। শিলচর রামনগরে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মা ও শিশু। গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। মাটি বোঝাই লরি ও অটোর মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় রামনগর এলাকায়। বৃহস্পতিবার বেলা 3টে নাগাদ এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা গেছে, শহরতলির শ্রীকোনার বাসিন্দা একই পরিবারে 5 জন সদস্য শিলডুবির শ্বশুরবাড়ি থেকে অটোতে করে ঘরে ফেরার পথে রামনগর এলাকায় আসার পর উল্টো দিক থেকে আসা AS11 EC 8285 নম্বরের একটি মাটি বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মা ও 7 বছরের একটি শিশু। এদিকে ঘটনায় আহত 3 জন শিলচর মেডিকেলের সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেলে পাঠিয়েছেন। এদিকে ভয়ঙ্কর এই সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সহ বিশাল CRPF বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে স্পট ডেড 2জন মানুষ হয়েছে, একটা বাচ্চা আছে, একটা মহিলা আছে। 2জন হসপিটালে নেওয়া হয়েছে, তারা এখনও বহুত সিরিয়াস কন্ডিশন। বাস পানি ঠিক নাই। একটা অটোতে তারা আওয়াজ আসলা কেউ বুঝতে পারেন না, তারা হয় আওয়াজ আসলো না বাসায় যাওয়াত আসলো, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, স্পট ডেড তারা হয়েছে এখানে। এটা জায়গাটার নাম হলো আইএসপিটি, আমরা কিনারো আইএসপিটির কিনারো, মানে রামনগর জায়গাটার নাম। আর এই জায়গাটার নাম আমরা কিনারে আমরা এমপি স্কুলের নাম আছে। এরকম বারবার বহুতবার অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ এই জায়গাটার মধ্যে এই জায়গাটা একটু টার্নিং আছে, আর গাছ উঠছে কিন্তু তাকায় মানে অন্ধকার হয়ে যায়, দেখা যায় না, এই কারণে এই জায়গার মধ্যে বারবার অ্যাক্সিডেন্ট হয়। কিতার লোক হয়েছে অ্যাক্সিডেন্ট? এই সঠিক বোঝা যায় না, কেউ ট্রাকের লগে হয়েছে, কেউ অন্য গাড়ি মারিয়া গেছে, কিন্তু দেখা গেছে না কিতার লগে হয়েছে, শিওর কেউ আসলো না এখানে স্পট। তবুও বোঝা গেছে একটা মাটির গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইখানে একটা গাড়ি রাখা হয়েছে, তবুও এখনও সব ক্লিয়ার হয়েছে না। এখন অটোর মধ্যে কজন আছে? অটোর মধ্যে মানুষ তো প্রায় 5 জন আসলো। কজন মারা গেছে? 2জন মারা গেছে, একটা বাচ্চা আছে, একটা মহিলা আছে। কোন জায়গায় তারা কোনো খবর হয়েছিল? মানুষগুলো সিগুনার মানুষ, নামও আমরা এখনো জানছি না। তারা কিছু মানুষ আইছে, যে মানুষ মারা গেছে যারা, তার নামও এখনো কেউ এখনো জানছি না। আমরা তার বাসা কিন্তু এখন জানছি, আমরা সিগুনার মানুষ, কিন্তু তার নাম আমরা এখনো জানছি না। তারা মানুষ ফ্যামিলির মানুষ আইসি, আইয়া হসপিটাল গেছে, আমরা নামও গেছি না। আগে আমরা মানুষকে হসপিটাল পাঠাইছি, 2টা মানুষ স্পট ডেড হয়েছে, একটা বাচ্চা হয়েছে, একটা মহিলা হয়েছে, আর 3জন হসপিটালে লইয়া যাওয়া হয়েছে। অটো গাড়ি আসলো, শিলচর থেকে যাওয়াত আসলো না আওয়াত আসলো, এটাও ঠিক নাই। আমরা এই স্পটে অ্যাক্সিডেন্ট পাইছি বা স্পট ডেড, তারা কেউ এখানে দেখছেও না কিরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। সন্দেহস্থলে একটা গাড়ি রাখা হয়েছে, একটা মাটির গাড়ি, এটার লগে ধাক্কা খাওয়া হয়েছে কইয়া, তাও এটা আমরা সব পাবলিক ক্লিয়ার নাই কেন। পেট্রোল কম দেওয়ার অভিযোগে উত্তেজনা দক্ষিণ কৃষ্ণপুরের ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পে ফের পেট্রোল কম দেওয়ার অভিযোগ উঠল রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির অধীনস্থ দক্ষিণ কৃষ্ণপুরের শিলচর অটো এজেন্সি নামক ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পে। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যারাতে পেট্রোল পাম্পে উত্তেজনা দেখায় পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ। পাম্পের ম্যানেজার সহ এক কর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ। ঘটনার বিবরণে জানা গেছে, ধলাইয়ের ভাগা এলাকার বাসিন্দা শামীম আক্তার লস্কর বৃহস্পতিবার সন্ধ্যায় পাম্পে এসে তার ইগনিস গাড়িতে 2000 টাকার পেট্রোল দেওয়ার জন্য বলেন। অনলাইনে 2000 টাকার পেমেন্ট করে দেন। পাম্পের কর্মী উত্তম কুমার গাড়িতে তেল ঢেলে দেন। শামীম আক্তার তখন মিটারে নজর দেননি। তার চালক গাড়ির স্টার্ট দেওয়ার পর দেখেন গাড়ির ফিউল মিটারের সিগন্যাল আগের মতোই রয়েছে। তখন তাদের সন্দেহ হলে তারা ওই কর্মীকে গিয়ে জিজ্ঞেস করলে সে জানায় 2000 টাকার তেল দিয়ে দিয়েছে। পূর্ববর্তীতে ম্যানেজারের রুমে গিয়ে কম্পিউটারে চেক করলে ধরা পড়ে 2000 টাকার মধ্যে মাত্র 200 টাকার তেল দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসার পর পেট্রোল পাম্পে উত্তেজনা দেখা দেয়। বারবার এই পেট্রোল পাম্পে এ ধরনের দুর্নীতির ঘটনায় পেট্রোল পাম্প বন্ধের দাবি জানান অনেকেই। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ পেট্রোল পাম্পে উপস্থিত হয়ে ম্যানেজার গণেশ সাহু ও পাম্পের কর্মী উত্তম কুমারকে আটক করে নিয়ে যায়। আজকে সোনামারিঘাট কৃষ্ণপুর সংলগ্ন যেটা ভারত পেট্রোলিয়াম পাম্প আছে, যেটা 2 নম্বর পাম্প, আমরা সোনাই দিক থেকে আইতে যেটা 2 নম্বর, যেটা সেটা কিন্তু আইতে 1 নম্বর। এই পাম্পে আমরা বছরে আর না হইলে 5টা আমরা এরকম কমপ্লেইন দেখি, তারা বোতলে আমরা মানে পেট্রোল দেয় না। এখানেও তারা 100 টাকার পেট্রোল হইলে তারা কমসে কম 100-150 গ্রাম পেট্রোল কম দেয়। আজকে আমার এই বাইরে একটা ঘটনা হয়েছে, আপনারা বিস্তারিত তার মুখে শুনছেন। আমরা এখন এই ভারত পেট্রোলিয়াম মালিকের যে লাইসেন্স আছে এই পাম্পের, এই লাইসেন্স বাতিলের লাগিয়া আমরা এটা প্রশাসনের কাছে আমরা চাই, আমরা ডিসি মহোদয়ের কাছে এটা অনুরোধ করি অতি সত্বর এই ভারত পেট্রোলিয়াম পাম্পের লাইসেন্স বাতিল করা হোক, আর না হয় আমরা বৃহত্তর আন্দোলন করে তুলবো। এটাই বলি আমার বক্তব্য দিলাম। ধন্যবাদ। আমরা ইয়া তেল লইছি অনলাইন টানে 2000 টাকা দিছি, দেওয়ার পরে আমি বাথরুমও গেছি, আমার ড্রাইভার বেটা তেল লইছন, ড্রাইভার গাড়ি 2000 টাকা তেল লওয়ার পরে এখানে ইয়া খাড়া হয়েছে, ওই ডিআইরি কেন খাড়া হওয়ার পরে মিটারটা উঠিছে না। মিটার না উঠার পরে আমার ড্রাইভারে কইছে এখানে মিটার উঠিছে না। আমি কইছি ঠিক আছে, আমি গিয়া জিগাইলে তানে জিগাইছি ইয়া না যে তেল দিছ, তেল দেওয়ার তানে জিগাইছি, তাই কইছেন না 2000 টাকার ফুরা দিছ। এরপরে কইছি চেক করিয়া দেখুন, আর তাই চেক করিয়া কইছেন না ফুরা দিছ। ও পরে আমি কইছি আমার গাড়িটা ফুল ট্যাঙ্কি করুন। ফুল ট্যাঙ্কি করার পরে 3612 টাকার তেল আমাইছে, আর 5 তেল হয়েছে আর 2000 টাকার তেল, 5512 টাকার তেল আমাইছে। কম পাইছি, আমার মিটারটা উঠিছে না। মিটারটা না উঠায় গিয়া আমি পাম্পের বাইরে বেরিয়েছি না, পাম্পের এরিয়ার ভিতরেই রয়েছি। মিটারটা না উঠায় গিয়া আমার সন্দেহ আমাইছে, তাহলে আমি ফুল ট্যাঙ্কি করছি। ইগনিস গাড়ি 5512 টাকার তেল আমাইছে। এটার ফুল ট্যাঙ্কি একদম ডেন দিয়ে বললেও 4000 টাকা তেল আমায়, 1500 টাকার বেশি আমাইছে। এরপরে তাই চেক করছেন কে, তার ম্যানেজারে চেক করছেন, তাই কুদাকুদি করছেন, করার পরে কইছেন না
200 টাকার তেল দিছে, ম্যানেজারে বলিছে, আর যে দিছে এও বলিছে 200 টাকার তেল দিছে, দিয়া 2000 টাকা কইছে। এর আগে বলিছে না। এখন আমি আইনের আসল লইয়া যতটা তারা আনাইছেন পুলিশ মনে করে। আমি যতক্ষণ এই আইনের কাছে এটা আমি বিচার চাই। এরকম হইলে তো আগেও তারা 2-3 বার। শ্রীভূমি নীলামবাজার এলাকায় বিশেষভাবে সক্ষম হিন্দু তরুণীকে ধর্ষণের অভিযোগ ভিনধর্মী 60 ঊর্ধ্ব ব্যক্তির। আটক অভিযুক্ত ফরিজউদ্দিন। এলাকা জুড়ে চাঞ্চল্য। শ্রীভূমি নীলামবাজার এলাকায় বিশেষভাবে সক্ষম হিন্দু তরুণীকে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে ভিনধর্মী 60 ঊর্ধ্ব এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার সামনে আসতেই পুলিশ অভিযানে নেমে আটক করে অভিযুক্ত ফরিজউদ্দিনকে। এদিকে ঘটনার বিবরণে জানা যায়, শারীরিক বিশেষভাবে সক্ষম এক যুবতীকে যৌন লালসার শিকার হতে হয় ভিনধর্মী এক 60 ঊর্ধ্ব এক নর পিশাচ দ্বারা। ঘটনা শ্রীভূমি জেলা নীলামবাজার থানা এলাকার একটি গ্রামে। পুলিশ ইতিমধ্যে জনগণের সহায়তায় ওই লম্পট বৃদ্ধ ব্যক্তিকে গ্রেফতার করেছে। খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে হিন্দু সংগঠনের সদস্যরা গ্রামে পৌঁছে যান। সেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। সাম্প্রতিক দিনগুলিতে বরাক উপত্যকায় এই ধরনের ঘটনা সংঘটিত হওয়ায় মানুষের মধ্যে ভয় ভীতি রয়েছে। এই ধরনের ঘটনা মহিলাদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে বলে মনে করছেন অনেকেই। এটা ইনফরমেশনটা পাইছিলোঁ দাসগ্ৰাম এৰিয়া আণ্ডাৰ নীলামবাজাৰ পুলিচ ষ্টেচন। এটা ৰেপ কেছ ৰিপৰ্ট হৈছিল। স্পেচিয়েল ওমেন এজনী আছিলে, এৰাউণ্ড 20 years এজ। তেখেতৰ তেওঁ ঘৰত অকলে থকা এজন 50 years এজৰ তেখেতৰ নাম হ'ল হাৰিছউদ্দিন। তেখেতে ফিজিকেলি এছল্ট কৰিছে তেখেতক। তো তেওঁ অলপ পলাতক আছিলে। তেওঁক আধা ঘণ্টা আগত আমি এপ্ৰিহেণ্ড কৰিছোঁ। ভিক্টিম গাৰ্লক আমি মেডিকেলৰ কাৰণে পঠাইছোঁ আৰু তেখেতক কাষ্টডিত লোৱা হৈছে। বাকী ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনত কথাখিনি ঘৰত নেকি? ভিক্টিম গাৰ্লক ঘৰতে ঘটনাটো হৈছে। হাৰিছালৰ ঘৰত কি তেওঁ আমি যোনখিনি গম পাইছোঁ, তেখেতে তাত তেওঁলোকৰ ঘৰৰ বাহিৰতে কিবা লেবাৰ কাম কৰি আছিলে। ঘৰত তেওঁক লগাই থৈছিলে। তেওঁ বেক চাইডে দৌৰি দি ঘৰত সোমাই পেলাই এই ঘটনাটো সংঘটিত হৈছে। হাৰিছালৰ গড়টো ক'ত? দাসগ্ৰাম এৰিয়া। দাসগ্ৰাম কি এৰিয়া? হয়, কাষৰ গাঁৱত। থেংক ইউ ছাৰ। এতিয়া ষ্টাটাছ কি আছে? ছোৱালীজনৰ মানে ছোৱালীজনৰ কেনেকুৱা আছে? তেখেতৰ এতিয়া আমি মেডিকেলত আনিছে। তেওঁ শ্ৰীভূমি চিভিল হস্পিটেলত আহিছে। তেওঁ বাকী মেডিকেল এক্সামিনেশ্যনটো চলি আছে। ৰিপৰ্টবিলাক আহিলে ফাৰ্ডাৰ গম পাম। আৰু একিউজ এতিয়া পুলিচ ষ্টেচন আমাৰ কাষ্টডিত আছে। ইমান নিন্দনীয় ঘটনা, নেক্ষাৰজনক ঘটনা, এনেকুৱা ঘটনা কেতিয়াও মানি লোৱা নাযায়। এজনী হেণ্ডিকেপ ছোৱালী ঘৰতে মাৰ লগতে আছে। মা ওচৰৰ ঘৰতে গৈছিলে। তাৰপিছত তাই ঘৰত কাম কৰি আছে। মানুহজন একদম কিমান বুঢ়া মানুহ এটা আহি ঘৰত সোমাই ছোৱালীজনীৰ লগত বেয়া কাম কৰি তাইক বাথৰুমৰ ভিতৰত সোমাই থৈ দিছে, বন্ধ কৰি থৈ দিছে। বেয়া কাম কৰাৰ পিছত তাই যেতিয়া ওলাই আহি যদি মানুহক কৈ দিয়ে, সেইকাৰণে তাৰপিছত তাই মা ঘৰতে আহি যেতিয়া তাই হাল্লা কৰিছে, তেতিয়া খোলাৰ পিছত তাই ক'লে এইবিলাক ঘটনা। কেনেকুৱা ঘটনা আমি মানি ল'ব নোৱাৰি। এনেকুৱা ঘটনা যে এই এলেকা এটা SC অঞ্চল। এইটো SC অঞ্চলত ঘৰতে পুৰা মানুহ আছে। ইয়াতে হিন্দু মানুহ, গোটেই ঘৰ হিন্দু ঘৰ। তাৰপিছত ইমান সাহস কৰিলে কেনেকুৱা সাহস কৰিছে তেওঁ। আমি তাৰ ছোৱালী তাতকে তাৰ ছোৱালী ডাঙৰ হ'ব।
এনেকুৱা এজন মানুহে আহি এটা কাম কৰিছে, তাক কি ঘটনা কৰিলে যে শান্তি পাম? ল'ৰাবিলাকে মাৰি আছে, তাক মাৰিলে শান্তি নহ'ব, তাক যদি মাৰি পেলাই দিয়ে তাৰপিছতে শান্তি নহ'ব। কিমান সাহস কৰিছে আমাৰ এতিয়া এই যিটো গভৰ্ণমেণ্ট চলি আছে, এই গভৰ্ণমেণ্টৰ সময়ত যেনেকুৱা মানুহৰ ওপৰত শাস্তিমূলক ব্যৱস্থা হৈ আছে, তাৰপিছতো এনেকুৱা ঘটনা কৰি আছে। অভিযুক্তজনৰ নাম কি আছিলে? ফৰিজুদ্দিন নামৰ এটা মানুহ, এই ওচৰৰ গাঁৱৰ মানুহ, সদায় আহি থাকে এই গ্ৰামতে। সি আগতীয়াকে টাৰ্গেট কৰি থৈছে ছোৱালীজনে। হেণ্ডিকেপ ছোৱালীক দেখিছে ঘৰতে অকলে আছে, এই মানুহৰ বাৰীত কাম চাম কৰে, এই মানুহটি এনেকে কৰিছে। ইউনিফাইড পেনশন স্কিমের বিরোধিতা অল ইন্ডিয়া পোস্টাল এন্ড RMS পেনশনার্স অ্যাসোসিয়েশনের। কেন্দ্রীয় সরকার তোমার এই পেনশন সংশোধন বিল মানছি না, মানবো না। পেনশন সংশোধন বিল মানছি না, মানবো না। পেনশন কর্তন করা মানছি না, মানবো না। আমাদের পেনশন কর্তন করা মানছি না, মানবো না। ইনকলাব জিন্দাবাদ, এই পেনশন সংশোধন বিল মানছি না, মানবো না। কেন্দ্রীয় সরকার তোমার এই পেনশন সংশোধন বিল মানছি না, মানবো না। ইনকলাব জিন্দাবাদ, শ্রমিক ঐক্য জিন্দাবাদ, পেনশনার ইউনিটি জিন্দাবাদ। এনসিসিপিএটাকে সারা ভারতে আজকের এই বিক্ষোভ সমাবেশ সফল করুন। এনসিসিপিএটাকে আজকের এই সারা ভারতব্যাপী বিক্ষোভ সমাবেশ সফল করুন। ইনকলাব জিন্দাবাদ, পেনশন বিল অবিলম্বে বাতিল করতে হবে। পেনশন বিল অবিলম্বে বাতিল করতে হবে। নইলে আমাদের সংগ্রাম চলবে। নইলে আমাদের সংগ্রাম চলবে। ইনকলাব জিন্দাবাদ, শ্রমিক ঐক্য জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, পেনশনার জিন্দাবাদ। কংগ্রেস বৃন্দ, আজকে আমরা এখানে কেন সমাবেত হয়েছি তা সবেরই একটু সম্যক ধারণা থাকা আমাদের দরকার। আপনারা জানেন গত 25 মার্চে লোকসভাতে আমাদের ভারতবর্ষের ফাইন্যান্স মিনিস্টার ফাইন্যান্স বিল নামে একটা বিল পেশ করে এটাকে পাশ করিয়েছেন লোকসভাতে, এবং 27 তারিখ সেই বিলটা রাজ্যসভাতে পাস হয়েছে। এই বিলের আন্ডারে আমরা কি হচ্ছে সেটা আমাদের জানা খুবই দরকার। আজকে আপনারা জানেন সবাই, ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএস, এবং আমরা যারা পাই আমরা ওল্ড পিএস, ওল্ড পেনশন স্কিম, ওল্ড পিএস, এবং আরেকটা আছে নিউ পেনশন স্কিম। এই সমস্ত কিছু মিলিয়ে সরকার কি করছে, আমাদেরকে বিভিন্ন ধরনের বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে। আজকে যারা আমরা ওল্ড পেনশন স্কিমের আন্ডারে আছি, মানে আমরা এখানে যারা আছি মোটামুটি সবাই আমরা ওল্ড পেনশনার স্কিমের আন্ডারে আছি। আর যারা 2004-এর পরে চাকরিতে জয়েন করেছেন ওনারা আছেন এনপিএস, নিউ পেনশন স্কিমের আন্ডারে। বর্তমানে এরপরে চালু করেছেন ইউনিফাইড পেনশন স্কিম। সেই ইউনিফাইড পেনশন স্কিম আমাদের ওল্ড পেনশন স্কিম থেকে সম্পূর্ণরূপে আলাদা। এখন সরকার চাইছেন আমাদের যারা ওল্ড পেনশন স্কিমের আন্ডারে আছি তাদেরকে একটা ডিভিশন করে সমস্ত কিছু আমাদের যারা আমরা যে জিনিসগুলো পেয়ে থাকি সেটাতে আমরা কার্টেল করে দিতে। এই জিনিসটা আমাদের যারা পেনশন হোল্ডার তাদের জন্য বিরাট একটা
মানে ভয়ঙ্কর একটা ব্যাপার আসছে, সেই জিনিসটাকে আমাদের বাধা দিতে হবে। তো ব্যাপার হচ্ছে আজকে ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি অফ পেনশনার্স অ্যাসোসিয়েশন NCCP এর আন্ডারে আজকে সারা ভারতবর্ষে 11টা থেকে 12টা এই ধর্ণা কর্মসূচি পালন হচ্ছে। তো বন্ধুগণ, আজকে আমরা যেটা পালন করছি সেটা আমাদের প্রথম পদক্ষেপ। সেটা যদি সরকার সেটা যদি নমনীয় না হয়ে সেটা যদি উদ্র না করেন, তাহলে হয়তো আমাদের ভবিষ্যতে আরও এই ধরনের অনেক কর্মসূচি পালন করতে হবে। কারণ এই জিনিসটা যদি ইমপ্লিমেন্ট হয়, সরকার চাইছে যে এখন যারা আমরা জানি পেনশন কমিশন বসে, যখন পেনশন কমিশনে যে নির্দেশ দেয় সেটা সরকারকে মানতে বাধ্য করা হয়। কিন্তু এই নিয়মটা যদি চালু হয়ে যায়, ওরা কিন্তু সেই নিয়মটা পেনশন কমিশনের নিয়মগুলো মানতে বাধ্য থাকবে না। আপনারা জানেন সুপ্রিম কোর্ট একটা সোনাইয়ে নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের, শোকের ছায়া এলাকা জুড়ে। পিতা ও পুত্র নদীতে স্নান করতে গিয়ে সলিল সমাধি ঘটল পুত্রের। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে সোনাই শহরের 1 নম্বর ওয়ার্ডে। ঘটনার বিবরণে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বেলা 2:30 নাগাদ সোনাই শহরের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সজল চন্দ আনুমানিক 16 বছরের তার ছেলে সম্রাট চন্দকে নিয়ে স্নান করতে ঘরের পাশেই সোনাই নদীতে যান। স্নান করার সময় হঠাৎ তার পিতার চোখের সামনে সম্রাট নদীতে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে পিতা সজল চন্দ চিৎকার করাতে আশপাশের মানুষ জড়ো হন এবং নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। তবে অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাওয়া যায়নি কিশোরের। খবর দেওয়া হয় সোনাই থানায়। খবর পেয়ে সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ সদল বলে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেন। স্থানীয় মানুষ প্রায় ঘন্টা দুয়েক চিরুনি তল্লাশি চালিয়ে উদ্ধার করতে পারেনি কিশোরকে। প্রায় 2 ঘন্টার পর ঘটনার খবরে শিলচর থেকে SDRF বাহিনী ঘটনাস্থলে পৌঁছে সঙ্গে সঙ্গে সম্রাটের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরে তাকে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় সোনাই বাজার অঞ্চলে শোকের ছায়া নেমে আসে। বেহাল সড়ক সংস্কার না হওয়ায় শ্রীভূমিতে পঞ্চায়েত নির্বাচন বর্জনের ডাক দিলেন জনগণ। বেহাল সড়ক সংস্কারে সরকার যখন একদিকে তৎপর, অন্যদিকে বেহাল সড়ক সংস্কার না হওয়ায় পঞ্চায়েত নির্বাচন বর্জনের ডাক দিলেন জনগণ। শ্রীভূমি শহর সংলগ্ন উমাপতি গ্রামের ভুক্তভোগী জনগণ সংবাদ মাধ্যমের সামনে সোজা সাপটা বলেন, বেহাল সড়ক নিয়ে আবেদন নিবেদন বহুবার জানালেও আজ পর্যন্ত তাদের ভাগ্যে জোটেনি নতুন সড়ক। বর্ষার সময় জল কাদা মিশ্রিত সড়ক দিয়ে চলতে প্রচণ্ড অসুবিধার মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে পড়ুয়ারা সহ অন্তঃসত্ত্বা মহিলারা চরম ভোগান্তির মুখে পড়ে। তাই মুখ থুবড়ে পড়া সড়ক সংস্কারহীন অবস্থায় পড়ে থাকায় জনগণ পঞ্চায়েত ভোট বর্জন করার আহ্বান জানান। কোনো দিনও উন্নতি হয়নি। আমি এই দেশে আসা রয়ে গেছে, এই গ্রামে এসেছি আমি 25 বছর ধরে, কিন্তু আমার শাশুড়িরও আশা রয়ে গেছে, আজকে ওনার বয়স হয়ে যাচ্ছে 85 বছর। কোনো দিন দেখলাম না এই রাস্তার উন্নতি হয়েছে। আমরা অনেকেই এই গ্রাম ছেড়ে শহরে ভাড়া থাকছি। কেন থাকছি? আমাদের বাচ্চাদের সুশিক্ষায় শিক্ষিত করবো বলে। এখান থেকে একজন মহিলা গেছেন, খুব কষ্ট লাগে, যাওয়ার সময় কাঁদছেন, বলছে যে আমাকে যেতে লাগছে আমার নাতি নাতলে পড়াবার জন্য। ওনার 65 বছর বিয়ার, তবু এখান থেকে চলে গেল নাতি নাতলে মানুষ করবে বলে। এবার আমার নিজের মেয়ে একটা আছে হ্যান্ডিক্যাপ্ট, আমার ঘর দরজা খুবই সুন্দর, থাকতাম পারি, কিন্তু কেন গেছি? আমার মেয়ে হ্যান্ডিক্যাপ্ট, আমি মেয়েকে নিয়ে এখান থেকে স্কুলে যেতে পারবো না, ওর জন্য চলে গেছি। আমার শাশুড়ি আজকে 1.5 মাস ধরে বিছনায়, ওনাকে হসপিটালে আমরা প্রত্যেক দিন নিয়েও বা ভালো কোনো ডাক্তারে নিয়ে যেতে পারি না। রাস্তা ভালো নেই দেখে একটা গাড়ি তো ঢোকার পরের কথা, একটা সাইকেল ঢোকে না। এরপরে বলছেন মন্ত্রী মহাশয় সবাই বলছেন উন্নতি হবে, আমাদেরকে ভোট দাও, আমাদেরকে ভোট দাও। ভোট দেওয়ার পরে আমাদেরকেই চেনে না, তখন বোঝা যায় না আমরা আরো কে। তখন যদি কিছু বলা যায়, বলে একে মারো এ কংগ্রেস, হ্যাঁ একে মারো এ বিজেপি, ওরকম
এরকম করে বলেছে। না রে বাবা, বিজেপি কংগ্রেসের কথা না তো, আমাদেরকে একটু শান্তি দাও যাতে আমরা সুন্দর মতো রাস্তায় হেঁটে যেতে পারি। অনেক মহিলারা আমরা আছি, আমার ডেলিভারির সময় আমাকে 3 মাস নিয়ে রাখা হয়েছে আমার ননাসের বাড়িতে। কেন রাখা হয়েছে? রাস্তা ভালো না, রাস্তা ভালো না। আরে আমাকে বলো আমার ননার সাথে নিয়ে গেল, আরো তো দিদি আছে, তাদের তো সবার এরকম কোনো সুবিধা নেই যে তারা গিয়ে থাকবো। কত কষ্ট করে যেতে লাগে। ছোট ছোট বাচ্চারা রেগুলার স্কুলে অ্যাটেন্ডেন্স থাকে না, তাদের অ্যাটেন্ডেন্সের জন্য তাদেরকে পিছিয়ে দেওয়া হয়। কেন দেওয়া হয়? রাস্তার জন্য। আপনারা দয়া করে আমাদের দিদিদেরকে বা আমাদের বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা, বৃদ্ধ দাদা অনেক আছে, তাদের দিকে তাকিয়ে, ভোটের দিকে তাকিয়ে আমাদের রাস্তাটাকে যদি উন্নতি করে দেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ অনুরোধ থাকবো যে আমাদেরকে শান্তি দিন। খালি আমাকে না, ওই দেখুন, ওই দেখুন আরো দিদিরা রয়েছে, ওই দেখুন ওই ছোট ছোট বাচ্চারা রেগুলার কিন্তু স্কুলে যায় না। আমার মেয়ের স্কুলেই পড়ে কিন্তু রেগুলার তারা যায় না। কেন এলি না রে? না কালকে ফেক, অতীব ফেক, আইসি না তো জুতা ভিজি গেছে, আইসি না তে আমার ব্যাগ পানিতে পড়ে গেছে, আইসি না। তো এটা একটা কথা নাকি? আবার বলছেন যে মেয়েদেরকে সুশিক্ষা শিক্ষিত করো, কি রাস্তায় নেই, বাচ্চারা যাবে কি করে স্কুলে? শিলচরে একটি বিশ্বমানের রেল স্টেশন করার দাবি রেলওয়ে মিনিস্ট্রিকে জানাবে শিলচর মধুরাঘাট বরাক ব্রিজ কমিটি। শিলচরে একটি বিশ্বমানের রেল স্টেশন গড়ে তোলার দাবি শীঘ্রই ভারতীয় রেলওয়ে মিনিস্ট্রিকে জানাবে শিলচর মধুরাঘাট বরাক ব্রিজ ডিমান্ড কমিটি। আজ ট্রাঙ্ক রোডে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলো জানান ডিমান্ড কমিটির কর্মকর্তারা। তারা আরও জানান শিলচরে ডিআরএম অফিস করারও দাবি জানানো হবে। এছাড়াও তারা মুখ্যমন্ত্রী ও বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়কে ধন্যবাদ জানিয়ে বলেন, ধন্যবাদ জানাই বরাক উন্নয়ন মন্ত্রী এবং বরাক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মন্ত্রী কৌশিক রায় মহাশয়কে। ওনার তৎপরতায়, ওনার নিরলস প্রচেষ্টা এই ব্রিজের স্যাংশন এসেছে। আশা করা যায় আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে মুখ্যমন্ত্রী এসে এটা শিলান্যাস করবেন। আমরা দেখি যে শিলচর শহরে এই ঘনবসতিপূর্ণ অঞ্চলকে যদি একটু উত্তর দিকে বাড়িয়ে দেওয়া যায়, তাহলে শিলচরের পপুলেশন রেট অফ ভ্যালেন্স হবে, ট্রাফিক জ্যাম কম হবে বা মিনিমাইজ করা যাবে। আর এখন বর্তমানে আজকে এই প্রেস মিটের সামনে দাঁড়িয়ে আমি বলছি যে আমরা অতি সত্বর দাবি জানাবো রেলওয়ে মিনিস্ট্রিকে শিলচরে একটা বিশ্বমানের রেল স্টেশন তুলে গড়ে তোলা এবং ডিআরএম অফিস, যেটা 2012-তে মল্লিকার্জুন খাড়গে পার্লামেন্টে ঘোষণা করেছিলেন 3টা ডিআরএম অফিস ইন্ডিয়াতে। ডিআরএম অফিসের জন্য জায়গা লাগে, দুর্গাতিলে সাফিসিয়েন্ট জায়গা আছে, ডিআরএম অফিসটা দুর্গাতিলে হোক। কারণ বিভিন্ন সময়ে বদরপুর থেকে ডিমান্ড কমিটিরা দিল্লি গিয়েছিল রেল মিনিস্ট্রি। রেল মিনিস্ট্রিতে যে যুক্তিপূর্ণ কথাবার্তা হয়েছিল, ওরা বলছিল যে শিলচরে ডিআরএম অফিস করার পুরো ইনফ্রাস্ট্রাকচার আছে, রেলের খরচ কম হবে এবং এটা জাস্টিফাইড হবে। আমরা ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে, ধন্যবাদ জানাই কৌশিক রায়কে এবং ধন্যবাদ জানাই দুর্গাতির মানুষকে, ধন্যবাদ জানাই মালগ্রাম অঞ্চলের মানুষকে, শহরের মানুষকে, সবের অকুণ্ঠ সহযোগিতা এই ব্রিজের স্বপ্ন সাকার হতে চলেছে। এবার আমি আমার কার্যকরী সভাপতিবাসীদের দুপাতি এবং মালগ্রামবাসীর পক্ষ থেকে ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে আমি মন্ত্রী কৌশিক রায় এবং মুখ্যমন্ত্রীর কাছে আমি দাবি করছি যে এখন যে সবচেয়ে বড় যে কাজ সেটা হচ্ছে এলের কাজ, অর্থাৎ ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ। সেই ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ যাতে ত্বরান্বিত হয়, যাতে খুব তাড়াতাড়ি সেটা সম্ভব হয়, যাতে সেপ্টেম্বর মাসে আমরা আমাদের মুখ্যমন্ত্রী যাতে সেটা শিলান্যাস করতে পারেন, তার জন্য এখন থেকেই এলএ ডিপার্টমেন্টের কাজ যেটা সেটাকে কাজ আরম্ভ করতে হবে। আমরা দাবি জানাচ্ছি যে অতি সত্বর সেইটার কাজ যেন শুরু হয়। আপনারা জানেন যে আমি গত যে টার্মস ছিল সেই টার্মসে রেলওয়ের ইউজার্স কমিটির মেম্বার ছিলাম
এবং সেই সুবাদে আমি রেলওয়ে আমাদের যে কমিটি, সেই কমিটিতে আমি যে দাবি উত্থাপন করেছিলাম সেটা হচ্ছিল যে শিলচরের যে রেল স্টেশন এবং শিলচরের যে অবস্থা, যেভাবে ট্রাফিক অবস্থা, সেই অবস্থায় শিলচরের স্টেশন আর ভার সহ্য করতে পারবে না, কারণ শিলচর স্টেশনে সেটাকে এক্সপানশনের কোনো সুযোগ নেই। তাই আমি দাবি করেছিলাম যে দুধপাতিল অঞ্চলে শিলচর স্টেশনকে একটা বিশ্বমানের স্টেশন হিসাবে রূপায়িত করা হোক এবং তার সঙ্গে সব আজকের দিনে যে সালচাপড়াতে যে আপনার সেটাকে কি বলে ইয়ার যেটা আছে, সেইটাও যাতে দুধপাতিল অঞ্চলে শিফট করানো যায় এবং তার সঙ্গে ডিআরএম অফিস, এই সমস্ত কিছু হওয়ার জন্য পর্যাপ্ত জমি দুধপাতিলে আছে। এবং যদি দুধপাতিলে যদি রেল স্টেশন হয়ে যায় তাহলে শিলচরের জন্য, শিলচরের নাগরিকদের জন্য সবচেয়ে সুবিধার হবে এবং তার জন্য আমি দাবি জানিয়েছি এবং আমরা আবার সেটা রেলওয়ে ডিপার্টমেন্টের কাছে দাবি জানাবো যাতে শিলচর রেল স্টেশনকে সেখানে নিয়ে যাওয়া যায়। তো আজকের দিনে আমরা খুব আনন্দিত। আমাদের ধলাই থানা এলাকার ইসলামাবাদ গ্রামের পশ্চিম ইসলামাবাদে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। বুধবার রাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল একটি নবনির্মিত বাড়ি। ঘটনাটি ঘটেছে ধলাই থানা এলাকার ইসলামাবাদ গ্রামের পশ্চিম ইসলামাবাদে। আগুনে হতদরিদ্র রহিমউদ্দিনের টিন ও বাঁশ দিয়ে নির্মিত ঘরটি পুড়ে ছাই হয়ে যাওয়ায় খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে পরিবারটি। স্থানীয় সূত্রে জানা গেছে সন্ধ্যা আনুমানিক 7:30 নাগাদ রহিমউদ্দিনের বাড়িতে কোনোভাবে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনে লেলিহান শিখায় পুরো ঘর গ্রাস করে ফেলে। গ্রামের ভেতরের দিকে এবং সড়ক থেকে বেশ দূরে হওয়ায় খবর পেয়েও ফায়ার সার্ভিসের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। এছাড়াও আশপাশে জলের কোনো উৎস না থাকায় আগুন নিভানোর কোনো উপায় ছিল না। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসা শত শত গ্রামবাসী অসহায়ভাবে চোখের সামনে বাড়িটি পুড়ে যেতে দেখেন। রহিমউদ্দিন বাড়ি কোন হলো আসলো তোর আগে পয়লা আসলো আদান বাজে গেছে আমার ওদের বড় দামতে জমি দিয়েছেন নেতামর ওখানে টান গড় করো কোনো গড় বাড়বে ওর গড় বানাই টিনের ছানি দিয়া গড় ওখানে রয়েছে আর টান করে আমার গড় ছাড়া আমি ভাড়া দিতাম নেতামর ও আজকে গাড়ি নিয়ে গিয়া 2 গাড়ি মাল সারা লইয়া ইয়া মুড়িবার আদান সময় আমি আইছি না গেছি না অন্তনে দৌড়ে গিয়ে আদান দিচ্ছি অন্তর আদান মা দৌড়িয়েছি নোয়া ঘটিয়া ভারী করে নিয়ে গেছি আমার মোবাইল ঠিক করিতে ও ঠিক করে আমি রবিজুল দক্ষিণদারে লইয়া গেছে রাখিবর দোকানও আমার ছুটিও গেছে বাজার দু আনিত আমার সালেন্দার বিয়া নিত রান দিতাম ও আমি হবাই গেছি আর রবিজুলে ভাই দিয়েছি তাহলে গোফরাস লইছি শুনিও ভাই ছবি আসিল তোমার ছুটির করে আগুন করে দিয়েছি এখন সিলিন্ডার খালি ওই বর্ষা করে রাখিবর নিয়ে গেছি গ্যাস নিলে ওগু নিয়া দিতাম গ্যাস আনতাম আগুন লাগছে কিভাবে না না বড়াই গই আইছে না না আইকিউএস এর নতুন চেয়ারম্যানকে সংবর্ধনা রাধা মাধব কলেজে। সদ্য দায়িত্বপ্রাপ্ত ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল আইকিউএসির নতুন চেয়ারম্যান ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরীকে সংবর্ধনা জানায় আইকিউএসি রাধামাধব কলেজ। বৃহস্পতিবার কলেজ চত্বরে আয়োজিত এক সংবর্ধনা সভায় আইকিউএসির নতুন চেয়ারম্যান তথা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরীকে স্মারক সম্মাননা, পুষ্পস্তবক প্রদান সহ উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা জানানো হয়েছে। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা আশা ব্যক্ত করে বলেন, ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরীর সুযোগ্য তথা বলিষ্ঠ নেতৃত্ব রাধামাধব কলেজকে উন্নতির শিখরে নিয়ে যাবে এবং কলেজের সার্বিক কল্যাণে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়, উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী, আইকিউএসির কোঅর্ডিনেটর ও অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর যথাক্রমে ডক্টর সোনালী চৌধুরী ও অরুণাভ ভট্টাচার্য, টিচার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক ডক্টর কালীপদ দাস, অধ্যাপক জীবন দাস, ডক্টর বিধান বর্মন, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অরূপ পাল প্রমুখ। Heard many such things that you have said, appreciating. Okay, don't appreciate me. My request is, please appreciate my work. I am not very accustomed with such kind of appreciation.
right from my beginning, because I joined Radhamadhav College as a part-time lecturer in the year 1996. And for me, this college is my next home. I love this college like anything. I get emotional sometimes. And work is something which is always a challenge for me. I like taking challenges. And I know obstructions will come. I know things are not always easy for me. But I like accepting challenges. And so I always go on with my duties and responsibilities with a fierce heart and with confidence. Because of my long tenure in this college, right from 1996 to 2005 as part-time teacher, then 2005 onwards as a permanent teacher, I was entrusted with many such responsibilities. I shouldered many such things in this college because I remain convener, now it is called convener, it was earlier called coordinator of different sales, committees. And so I know many things about this college. Most of the non-teaching staff, some of them retired also. They are very known personalities to me. I know each and everyone. I know everything of this college. And I love this college like my next home. And this is, I'm telling from the core of my heart. So whenever I get an opportunity to do something for this college, I do it. That's all. I don't want to give you a long series of things that I have done for this college, because I don't consider these things as I have done or I have done something. But I always consider this as my duty, my responsibility, that I should contribute. And I always want to see Radhamadhav College shining bright, in Silchar town as an institution of excellence. And for that reason, whatever I shall be able to contribute, I shall. And I also give you promise, madam, that I'm in a transition phase. As you know, I'm just an in-charge principal. But still, you have acknowledged me. Thank you for that. And whatever I shall be able to do in the context of IQAC, whatever you will ask me to do, or the vision that I have, if I can inculcate all these things, if I can materialize, if I get the scope to execute my plans, then I shall be very happy. Okay? Program. It's a matter of great pride for us and a happy moment for us that we have received our new chairman IQAC. Just to Madam on assuming, and I feel about Madam is that she is a person with very strong personality, high principles, and most importantly, with a very kind heart. She will look after not only the welfare of the college, I'm very sure, she will look after the welfare and the interest of each and every staff of the college. I'm very sure about that. We at IQAC, it's a very important thing for us. The chairman of IQAC, it's a very important role for us because he or she is the pillar of strength for us. She is the guardian, or he or she, whoever is a guardian of IQAC. So we are very sure that under her leadership, we will be scaling new heights. We will be doing more work with us, with her. And we from IQAC, we extend our all support as far as it is possible on our part in every development of the college. Vital role to play in the overall development of the college. On assumption of the charge by my HOD, the HOD of the Department of English, Dr. Arundhati Datta Chaudhary, as I know her, she is a woman with a vision, who loves to work and who knows how to get things done. We have got a very good example of this after assumption of charge on 13th of April, March. 13th of March, sorry. Officially 14th. Officially 14th of March, and today is the 3rd of April. We have already been sanctioned the commerce stream in higher secondary level. That shows the kind of zeal, the kind of enthusiasm she has. বাক্সের বহু প্রতীক্ষিত মিডিয়া ক্রিকেট ফেস্ট 14তম সংস্করণ শুরু হচ্ছে আগামী 9 এপ্রিল থেকে। বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা অর্থাৎ বাক্সের বন্ধ মিডিয়া ক্রিকেট ফেস্ট শুরু হয়েছে আগামী 9 এপ্রিল থেকে। এবারে আসরে মোট 6টি দল অংশগ্রহণ করেছে। বৃহস্পতিবার শিলচর ডিএসএ প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন বাক্স কর্মকর্তারা। তারা জানান 9 থেকে 13 এপ্রিল পর্যন্ত সাংবাদিক এবং সংবাদকর্মীদের ক্রিকেটের এই রোমাঞ্চকর আসরটি চলবে ডিএসএর সতীন্দ্র মোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামের মাঠে। এটি তাদের মিডিয়া ক্রিকেট ফেস্টের
14তম সংস্করণ। উদ্বোধনী ম্যাচে হাইলাকান্দির খবর হিরোজ খেলতে নামবে অটল প্রেস ফাইটার্সের বিরুদ্ধে। 15 ওভারে প্রতিদিন 2টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচটি 20 ওভারে অনুষ্ঠিত হবে বলে জানান উদ্যোক্তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি রতন দেব, সচিব রবি হাজাম, স্পন্সর পার্টনার আকরম মজুমদার, সংস্থার কাছাড় কমিটির সভাপতি দেবাশিস সোম, সচিব অভিজিৎ ভট্টাচার্য, টুর্নামেন্ট কমিটির 2 কনভেনার শুভেন্দু দাস, কিঙ্কর দাস প্রমুখ। দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর আরও একবার। গুয়াহাটি কলাক্ষেত্রে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী অসম বৈভব, অসম সৌরভ এবং অসম গৌরব পুরস্কার প্রদান করেন। ফের রামনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ হারালেন মা ও শিশু, সংকটজনক 3। পেট্রোল কম দেওয়ার অভিযোগে উত্তেজনা দক্ষিণ কৃষ্ণপুরের ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পে। শ্রীভূমির নীলামবাজার এলাকায় বিশেষভাবে সক্ষম হিন্দু তরুণীকে ধর্ষণের অভিযোগ। ইউনিফাইড পেনশন স্কিমের বিরোধিতা অল ইন্ডিয়া পোস্টাল অ্যান্ড RMS পেনশনার্স অ্যাসোসিয়েশনের। আজকের মতো BTN নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।